স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। সংবিধান আঁকড়ে থেকে একপেশে নির্বাচনের পথেই এগিয়ে চলেছে সরকার দলীয় জোট। আর নির্বাচন প্রতিহত করতে সহিংস আন্দোলনে বিরোধী শিবির। রাজনৈতিক অঙ্গনের হানাহানিতে দেশবাসীর পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠায় বিশ্ব সম্প্রদায়। এরই মধ্যে যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তানের অবস্থান লঙ্ঘন করেছে কূটনৈতিক শিষ্টাচারের সকল মাত্রা। এসব নিয়ে আজকের আলোচনা ঘরে বাইরে। কথা বলতে স্টুডিওতে আছেন দুজন বিশিষ্ট সমাজচিন্তাবিদ, আবুল কাশেম ফজলুল হক এবং ডক্টর সলিমুল্লাহ খান। স্বাগত আপনাদের। সম্প্রতি ভারত এবং যুক্তরাষ্ট্র এই দুটো দেশের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে গণমাধ্যমের ভাষায়। দেবযানীকে গ্রেপ্তারের বিষয়টিকে কেন্দ্র করে তাদের ভারতীয় কূটনীতিক। এর মধ্যে আমরা আজকে একটি অনলাইন নিউজ পোর্টালে দেখলাম একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হচ্ছে যে বাংলাদেশের ইস্যুটাই ভারত এবং বাংলাদেশের বিষয় নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে মত পার্থক্য, সেটিও একটা অন্যতম বিষয় এই ঠান্ডা লড়াইয়ের পেছনে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা তো অসম্ভব নয়, তবে সেটাই যে প্রধান বিষয় সেটা এতদিন আমরা জানিনি। ভারতের দিল্লিতেও দেখা যাচ্ছে যে মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে ভারতীয়রাও কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে, কাজে এটা হতেই পারে। আমি কথাটাকে আরও একটু পিছন থেকে যদি দেখি, যে 1972 সনের পর যেমন বাংলাদেশে পাকিস্তানি যুদ্ধ অপরাধীদের বিচারের প্রশ্ন উঠেছিল, তখন বাংলাদেশের তৎকালীন সরকার চেয়েছিলেন পাকিস্তানি প্রথমে 400 জন যুদ্ধবন্দী অফিসারকে যুদ্ধ অপরাধে বিচার করতে। পরে এই তালিকা একটু সংক্ষিপ্ত করে 195 জনে আসে। তখন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটাই, পাকিস্তানের তৎকালীন প্রধান জুলফিকার আলী ভুট্টো হুমকি দিয়েছিলেন, যদি তোমরা আমাদের সমস্ত যুদ্ধবন্দীকে ইচ্ছা করো তো গঙ্গা নদীতে ফেলে দাও, কিন্তু এইসব বিচার আমি সহ্য করব না। কি করবেন আপনি? তিনি ভারতীয় নেগোসিয়েটর হাকসারকে বলেছিলেন যে আমি 203 জন বাংলাদেশি বেসামরিক অফিসারকে, সিভিল অফিসারকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে, ইংরেজিতে বলতে হাই ট্রিজন, আমি বিচার করব। এই এবং তিনি চীনকে চাপ দিয়ে বাংলাদেশের 203 জন, ওরা তখন পাকিস্তানে, বাংলাদেশি সিভিলিয়ান অফিসার যারা সিএসপি এবং অন্যান্য অফিসার পাকিস্তানে বন্দী ছিলেন, তাদেরকে বিচারের মুখোমুখি করবেন তিনি। অভিযোগ ছিল এসপিওনাজ অ্যান্ড হাই ট্রেজন, মানে গুপ্তচর বৃত্তি এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার করব, এটা ছিল তার হুমকি। দ্বিতীয় হুমকি ছিল, তিনি বাংলাদেশকে তখনও স্বীকৃতি দেননি এবং বাংলাদেশকে জাতিসংঘে প্রবেশের পথে বাধা দেওয়ার জন্য চীনকে ভ্যাটো প্রয়োগের জন্য প্রভাবিত করেছিলেন। এবং 3টি মুসলিম দেশ, তৎকালীন বিপ্লব পূর্ব ইরান, তুরস্ক এবং সৌদি আরবকে প্রভাবিত করেছিলেন। সেই জন্য বলছি, একটা ইস্যু থেকে আরেকটা ইস্যুতে যেতে পারে। বাংলাদেশে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশ সরকারের উদ্যোগকে ব্যাহত করার জন্য এইসব চাপ তারা প্রয়োগ করেছিলেন। কাজে আপনি যে উদাহরণটা দিলেন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বিরোধের আরও অনেক বিষয় আছে। বাংলাদেশের বিষয়টা তার একটা অন্যতম বিষয় হওয়া বিচিত্র নয়, কিন্তু আপনি যে সূত্র থেকে বলেছেন সেই সূত্রটা যদি স্পষ্ট করেন, তাহলে এটা আমরা নির্ভরযোগ্য কিনা বিচার করে দেখতে পারি। আপনি যেমন অনলাইন পোর্টাল কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য নয়। এটা বিডি নিউজ করেছে, যেটা বহুল পঠিত এবং বহুল, না বলছে বিডি নিউজই করুক আর কি, এটা ভারতের কোন দায়িত্বশীল অফিসার নাম প্রকাশ করেনি। সেই জন্য বলছি কি, সেটা নিয়ে আমরা যেন কাল্পনিক আলোচনা না করে আমরা যেটা বাস্তব ইস্যু, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে, এই প্রশ্নে মার্কিন দেশের পজিশন কি, ভারতের পজিশন কি, ইউরোপীয় ইউনিয়নের পজিশন কি, অথবা চীনের পজিশন কি, সেটা নিয়ে আলোচনা হতেই পারে এবং তাদের মধ্যে দ্বিমত হতে পারে। কিন্তু সেটা আমাদের জন্য এত বড় একটা ইস্যু হবে কেন? সেটা হচ্ছে আমাদের দিক থেকে জিজ্ঞাসা প্রশ্ন আছে। ভারতীয় কোনো কূটনীতিক যদি শিষ্টাচার লঙ্ঘন করে, অথবা মার্কিন দেশের আইন লঙ্ঘন করে, অথবা তারা যদি কোনো ফ্রড করে, যেমন ধরুন রাশিয়ান কিছু কূটনীতিবিদও আমেরিকায় এই ধরনের অভিযুক্ত হয়েছিলেন, তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যখন হুমকি দিয়েছিল, তখন আমেরিকানরা সেই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন। এখন ভারতের ক্ষেত্রে সেটা করেও নিতে পারে, নাও করতে পারে, এটা নির্ভর করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বহুদিন ধরে বন্ধুত্ব বিরাজ করছে, এক ইস্যুতে নয়, নানা ইস্যুতে। তো সেখানে তাদের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ একটি ভেরিয়েবল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি সেটা নিয়ে আলোচনা শুরু করতে চাই না। আমাদের তো আরো গুরুত্বপূর্ণ ইস্যু, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে। এটা উঠে এসেছে এই জন্য যে আমাদের অভ্যন্তরীণ বিষয়টা যখন তাদের মূল দ্বন্দ্বের কারণ হয়ে যায়,
তখন এটা আমাদের শঙ্কার বিষয়, কারণ আমাদের বিষয়গুলো নিয়ে তো বরাবরই আমরা দেখেছি যে তারাই আমাদের। আপনার কথা ঠিক, আমি বলছি আমাদের বিষয় নিয়ে এখনো দেখা যাচ্ছে আমাদের ডিপ্লোম্যাটরা কীভাবে আলোচনা করবেন, জেনেভা বা অন্যান্য জায়গার যে ডিপ্লোম্যাটিক প্রোটোকল আছে, তার যে বিধি আছে, ডিপ্লোম্যাটদের উচিত স্থানীয় আইনকে সম্মান দেখানো। এটা আমরা এই প্রসঙ্গে একটা কথা ডিপ্লোম্যাটিক বলে রাখি, প্রোটোকলের যেমন এই যে নিয়ম, আমি 16 কথাটা শেষ করি। ডিসেম্বরে হ্যাঁ, আমি বলছি যে নিয়ম আছে তারা বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থা এবং নিজস্ব আইনকে সম্মান করবেন। এটা হচ্ছে কূটনীতিক শিষ্টাচারের অংশ। এটা বলে আর্টিকেল 41। সেইটা তারা লঙ্ঘন করেছেন এখানকার বহু ঢাকায় রেসিডেন্ট ইউরোপীয় কূটনীতিক এবং বিদেশি কূটনীতিকরা। সেই জন্য বলছি এটা নির্ভর করে দুইটা দেশের শক্তির পরিমাপের উপর, অথবা ইংরেজিতে বলে পারসেপশনের উপর। আপনি কোন ধরনের শক্তি আছে বলে মনে করেন সেটা আন্দাজ করে তারা শক্তি প্রয়োগ করে। আমি যে উদাহরণটা দিলাম, রাশিয়ান কূটনীতিকদের বিরুদ্ধে আনিত অভিযোগ আমেরিকা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু ভারতীয় কূটনীতিকের বিরুদ্ধে তারা চেপে ধরেছে। এখন তার রিটালিয়েশন বা প্রতিশোধ স্বরূপ ভারত কি করতে পারবে সেটা ভারতের ব্যাপার। ভারত অনেক কিছু করছে আমরা কিন্তু দেখছি। বাংলাদেশের ব্যাপারে তাদের আচরণ অনেক ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাচার বা এমনকি আন্তর্জাতিক রীতিনীতিকে লঙ্ঘন করে। সেটা বাংলাদেশের শক্তি সম্পর্কে তাদের যে মূল্যায়ন তার উপরে নির্ভর করে। এই প্রসঙ্গে আমি একটু যাচ্ছি জনাব আবুল কাশেম ফজলুল হকের কাছে। আমরা দেখলাম সম্প্রতি 16 ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের কোনো প্রতিনিধি আমাদের স্মৃতিসৌধে যাননি, এবং এটা অতীতে কিন্তু এমনটি কখনো দেখা যায়নি। কূটনৈতিক শিষ্টাচারের প্রসঙ্গ আনলেন জনাব সলিমুল্লাহ খান, এটিকে আপনি কিভাবে দেখছেন? ঘটনা হলো যে বাংলাদেশের 10ম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বৈদেশিক শক্তি, বলা যায় পৃথিবীর যেগুলো বড় শক্তি, তারা বিরাটভাবে জড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারতও। এবং যেসব খবর আমরা জানতে পারি মিডিয়া মারফত, তা থেকে এটা স্পষ্ট যে ভারত নির্বাচনের একরকম ফলাফল চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের অন্যরকম ফলাফল চাইছে। এটা অবশ্যই আমাদের জন্য অনেক দুঃখজনক, যে তাতে কোনো সন্দেহ নাই। এটা গত 30 বছর ধরে আমাদের রাজনৈতিক নেতারা এবং সিভিল সোসাইটির বুদ্ধিজীবীরা, বিশিষ্ট নাগরিকেরা, সবাই না অনেকে যে আচরণ করেছে, তার ফলে আমাদের জাতীয় দুর্বলতা প্রকাশ পেয়েছে বারবার। যেমন এরা রাজনীতিটাকে দূতাবাসমুখী করে তুলেছেন, বৃহৎ শক্তিবর্গের দূতাবাসে বারবার যাচ্ছেন একান্ত আমাদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে। এদের অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন মিনিস্ট্রির স্টেট ডিপার্টমেন্টে যাচ্ছেন আমাদের একান্ত অভ্যন্তরীণ সমস্যা নিয়ে, যার দ্বারা শিষ্টাচার প্রকৃতপক্ষে আমাদের দেশের রাজনীতিবিদেরা এবং অনেক বিশিষ্ট নাগরিক, অনেক না হলেও কিছু বিশিষ্ট নাগরিক আগে লঙ্ঘন করেছেন। সেই সুযোগ নিয়ে এখানকার বিদেশি কূটনীতিকরা মানে খারাপ আচরণ করছেন, বলা যায় শিষ্টাচার লঙ্ঘন করছেন। একটা জিনিস খুব স্পষ্ট, ভারত চাইছে যেভাবেই হোক আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে আওয়ামী লীগ যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে। মার্কিন যুক্তরাষ্ট্র কাদেরকে ক্ষমতায় আসলে খুশি হবে, কারা ক্ষমতায় আসলে খুশি হবে, এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিএনপির পক্ষপাতী, তাও বলা মুশকিল। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দনীয় শক্তি হলো যাকে বলে সিভিল সোসাইটি। ওই গতবার জরুরি অবস্থা ঘোষণার সময় 111-এর সময় সেই ধরনের শক্তি ক্ষমতায় আসা, এটা চলছে। এখন ভারতের একজন উচ্চপদস্থ কূটনীতিক, কনসাল মহিলা, দেবযানী নাম, তাকে যেভাবে হাত করা লাগিয়ে অ্যারেস্ট করে নিয়েছে, তাকে বিবস্ত্র করে লিখেছে পত্রিকায়, বিবস্ত্র করে যেভাবে তার দেহ তল্লাশি করেছে, এইটা শুধু কূটনৈতিক শিষ্টাচার নয়, মানবিক শিষ্টাচারেরও বিরোধী। এটা সংবাদপত্র মারফত, টেলিভিশনের খবর দেখে আমরা উপলব্ধি করি। এখন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের তো বন্ধুত্বের সম্পর্ক অন্তত 10 বছর ধরে, তার 2-1 বছর বেশিও হতে পারে। তারা আণবিক গবেষণা চুক্তিতেও মানে যুক্ত, এবং পৃথিবীর অনেক ঘটনায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন দেয়, এরকম ঘটনা যাচ্ছে। এই অবস্থার মধ্যে একজন কূটনীতিককে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মানে অপমান করেছে, হেস্তনেস্ত করেছে, এটা অবশ্যই
বিশ্ব ঘটনাবলিতেও গুরুত্বপূর্ণ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিলে রাশিয়া, চীন এবং ভারত এই তিনটাই পৃথিবীর বড় শক্তি। এর মধ্যে যুক্তরাষ্ট্র ভারতকে সঙ্গে চেয়েছে, ভারতও যুক্তরাষ্ট্রের সঙ্গে গেছে। আমি যে প্রসঙ্গে বলছিলাম যে এবার আমাদের 16ই ডিসেম্বরে তারা আসে ইউরোপীয় ইউনিয়ন যায়নি, এটি নজিরবিহীন, আগে কখনো এমনটি দেখা যায়নি। তো সেটি কোন প্রেক্ষাপটে বা কি পরিপ্রেক্ষিতে এরকমটা সেটা ঘটলো? এই নির্বাচনকে কেন্দ্র করেই তারা 16ই ডিসেম্বরের অনুষ্ঠানাদিতে যায়নি, কিন্তু শেষে রাষ্ট্রপতি ভবনে, বঙ্গভবনে রাষ্ট্রপতির দাওয়াতে নৈশভোজ গেছে। ছিল। এটাও আমাদের ধারণা যে অনেক অনুরোধ করে তাদেরকে আনতে হয়েছে। এই যে তাদের অনীহা এই অনুষ্ঠানে আসার ব্যাপারে, এটাও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। যখন একটা রাষ্ট্রের সরকার কূটনীতিকদের এইভাবে মানে আমন্ত্রণ জানান, তখন সেখানে যাওয়ার রীতি পৃথিবীর সব দেশেই আছে, আমাদের দেশেও সবসময় ছিল। কিন্তু এইবার খানের বক্তব্য একটু শুনি। না, আমি যেটা বলছিলাম, আমরা কতগুলো আন্তর্জাতিক কনভেনশন দ্বারা পরিচালিত, যেমন ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস, তার একটা উল্লেখযোগ্য ধারা হচ্ছে আর্টিকেল 41 নম্বর। সেখানে বলা হচ্ছে যে জায়গায় কোনো কূটনীতিক তার অবস্থান নেবেন, তিনি সেই দেশের আইন কানুনকে শ্রদ্ধা করতে বাধ্য। কাজে এইখানে অনুষ্ঠানে যোগ দেওয়া না দেওয়াটা সাধারণ সৌজন্যের ব্যাপার, কিন্তু বাংলাদেশের ভিতরে বিচার চলছে, সেই বিষয়ে মন্তব্য করাটা কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক নিয়মের বিরুদ্ধ, মানে আইনের বিরুদ্ধে এটা বলা ভিয়েনা যায়। একটা কনভেনশনের বলছেন বিরুদ্ধে। আপনি শিষ্টাচার আর একটা আইন। আইনও এটা আইনের বিরুদ্ধে, এই অর্থে যে ডিপ্লোম্যাটিক রিলেশনের কনভেনশনটা হচ্ছে আমরা বলি প্রথাসম্মত আইন। কনভেনশন শব্দের অর্থই হচ্ছে চুক্তি। এই ধরনের চুক্তি বহির্ভূত আচরণ, যেটা একটা আন্তর্জাতিক নিয়মে আমরা সকলে বলি, আমি যখন আমেরিকায় আমার দেশের প্রতিনিধিত্ব করব, আমি আমেরিকার আইন মেনে চলবো। অনুরূপভাবে আমেরিকান রাষ্ট্রদূত যদি বাংলাদেশে থাকেন, তিনি বাংলাদেশের আইন মেনে চলবেন, কারণ সার্বভৌম শক্তি হিসেবে প্রত্যেক রাষ্ট্র সমান। তো প্রশ্নটা হচ্ছে, তারা যখন এইখানকার বিচার সম্পর্কে মন্তব্য করেন, উদাহরণস্বরূপ তারা মনে করেন যে তারা মৃত্যুদণ্ড পছন্দ করেন না। এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই 2013 সনে পৃথিবীতে 30,000 অভিযুক্ত মৃত্যুদণ্ডের অপেক্ষায় আছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর 43 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সৌদি আরবে 79 জনকে দেওয়া হয়েছে। পৃথিবীতে মৃত্যুদণ্ড জিনিসটা এখন উঠে যায় না। কোন কোন দেশে সৌদি আরবে সম্প্রতি অনেক বাংলাদেশিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি বলছি কি, মার্কিন যুক্তরাষ্ট্রেও মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে, তার কোন কোন স্টেটে করা হয়, কোন কোন স্টেটে করা হয় না, আমরা সেটা জানি। সেই জন্য বলছি এই বিষয়ে আমাদের পজিশন যাই হোক না কেন, আমি যে আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমাদের মেনে চলতে হবে। যে দেশের যেমন আচার, যে দেশের যেমন আইন, সেভাবে ডিপ্লোমেটরা তাকে সম্মান করবেন। আমি কথাটা বলছি, তারা 16 ডিসেম্বরের অনুষ্ঠানে যোগ দেয় না শুধু সেটা নিয়ে নয়, অথবা তারা বঙ্গভবনে ভোজসভায় যোগ দিয়েছেন, তাদেরকে অনুরোধ করে নেওয়া হয়েছে কিনা, এগুলো আন্দাজের কথা। আমি আন্দাজের কথা বলবো না, তারা যেটা উচ্চারণ করেছেন এখানকার বিচার প্রক্রিয়া সম্পর্কে তাদের যে উচ্চারণ, সেটা হচ্ছে কূটনৈতিক নিয়মের লঙ্ঘন। অবশ্যই আমি এই প্রসঙ্গে যোগ করতে চাই যে সম্প্রতি মানবতা বিরোধী অভিযোগে আব্দুল কাদের মোল্লা, তার যে ফাঁসির রায় কার্যকর হলো, তারপরে পাকিস্তান পার্লামেন্টে যেই আমরা দেখলাম রিয়াকশন হয়েছে এবং বাংলাদেশও তার পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, সেই প্রসঙ্গে আমরা আসবো বিরতির পর। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন।